জি স্যার। ক্লিয়ার হচ্ছে? অন্য যারা আছে তাদের কাছে কি জিনিসটা ক্লিয়ার হচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি গতদিন বা এর আগের একটা কোনো ক্লাসে একটা এক্সাম্পল দিছিলাম। ধরো তুমি একটা প্রজেক্ট ম্যানেজার হিসেবে কোনো একটা প্রজেক্ট লিড করতেছো, তোমার আন্ডারে 10 জন প্রোগ্রামার আছে। এখন তুমি যদি 10 জন প্রোগ্রামারকে বলো যে তোমরা প্রত্যেকেই 10টা ক্লাস লিখবা, একজন লিখবা বাস ক্লাস, একজন ট্রাক ক্লাস, একজন এই ক্লাস, বা তোমাদের সবার ক্লাসের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো বা এই ফাংশন গুলো বা এই মেথড গুলো প্লাস এই ভেরিয়েবল গুলো থাকতে হবে। এখন এইভাবে 10টা মানুষকে তোমার হ্যান্ডেল করা কিন্তু অনেক টাফ। ফার্স্টে তোমার তাদেরকে ইনস্ট্রাকশন দেয়া, তারপর হচ্ছে গিয়ে তুমি তাদেরকে তারা আবার করে নিয়ে আসছে কিনা সেই অনুযায়ী ফিডব্যাক পাওয়া, এই জিনিসগুলো অনেক টাফ। এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, এই ক্ষেত্রে আমরা জাভারও অনেক বিল্ট ইন অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, বা যে প্রজেক্ট ম্যানেজার সে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিক্লেয়ার করে ওইখানে জাস্ট ওই ফাংশনের কিন্তু কোনো ফাংশন লিখবে না, জাস্ট খালি ফাংশন গুলো ডিক্লেয়ার করে কি কি প্যারামিটার পাস করতে পারে, রিটার্ন টাইপ কিরকম হতে পারে, এই জিনিসগুলো আর কিছু ভেরিয়েবল জাস্ট ডিক্লেয়ার করে দিবে। এবং সবাইকে যদি তুমি বলে দাও যে তোমরা যে যে এরপরে কংক্রিট ক্লাস গুলো লিখবা, সবাই এই কংক্রিট ক্লাসে ওই আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করবা, তখন আসলে কি হবে, তখন যারা তোমার আন্ডারে যেই প্রোগ্রামাররা আছে তারা কিন্তু তখন বাধ্য, আদারওয়াইজ তাদের প্রোগ্রামটা রান করবে না। এবার কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা। এইটাই হচ্ছে গিয়ে মেইন ইস্যু এখানে। আর কি কিছু বলার আছে এখানে? যেমন ধরো এইখানে কি করা হয়েছে, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডেমো অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে। এখানে অ্যাবস্ট্রাক্ট ভয়েড ডিসপ্লে নামে একটা ফাংশন জাস্ট ডিক্লেয়ার করা হয়েছে, বাট ফাংশনের কোনো বডি লেখা হয়নি। এখন আমরা এই আরেকটা ক্লাস নিলাম, এই মেইন ফাংশনের মধ্যে আমরা কি করলাম, এই যে নিউ ডেমো অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে চাইলাম, মানে হচ্ছে গিয়ে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, বাট তখন কি হবে, কম্পাইলেশনের একটা এরর আসবে, কারণ হচ্ছে কি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ডাইরেক্ট ক্রিয়েট করতে পারি না। এই যে কিরকম একটা এরর আসবে, ফ্রগ জাভা 9 এরর, তারপরে বাকি যে এই প্রবলেম গুলো আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে ভ্যালিড ইনস্ট্যান্সিয়েশন বাই ডিফাইনিং অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আচ্ছা, কিভাবে করা, এখন যদি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডেমো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের মেথড ভয়েড ডিসপ্লে ডিক্লেয়ার করি, এবং আমি যদি ডেমো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এসি নিউ ডেমো অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে ভিতরে এই যে ভয়েড ডিসপ্লে লিখে এই যে অ্যাবস্ট্রাক্ট টাইপের ফাংশনটা আছে সেই ফাংশনটাকে দেই, তারপরে যদি আমি এসি ডট ডিসপ্লে করি, সেই ক্ষেত্রে আসলে কি হবে, সেই ক্ষেত্রে যেটা হবে হাই হাউ আর ইউ, মানে এই ক্ষেত্রে কিন্তু তোমার এই আউটপুটটা আসতেছে। কেন আসতেছে এই আউটপুটটা বলো তো? ভাই এই ক্ষেত্রে কেন আসতেছে বলো? এনিওয়ান? আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। অন্য কেউ বলো কি কারণে এটা পাওয়া যাচ্ছে, এখন কেন এখন দিচ্ছে, ফার্স্টে দেয় নাই কিন্তু এখন আউটপুট আসতেছে কেন? স্যার কোশ্চেনটা একটু আবার বুঝিয়ে দিন। ফার্স্টের বার আমরা যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা নিউ করেছিলাম তখন একটা এরর আসতেছিল, রাইট? এই প্রোগ্রামে কি হচ্ছে, এই প্রোগ্রামে একটা এরর দেখাচ্ছিল না? তোমরা কি কনসেন্ট্রেট করতেছো? জি স্যার। আচ্ছা, এইখানে এই প্রোগ্রামটা কি প্রবলেম হচ্ছিল, এই প্রোগ্রামটা এরর আসতেছিল কেন? স্যার ওই জায়গায় ভয়েড ডিসপ্লে মেথডটা স্যার অ্যাবস্ট্রাক্ট ছিল, এই জন্য স্যার এটা হয় নাই, ইনস্ট্যান্সিয়েট হয় নাই। এইখানে কেন হইলো? স্যার এইখানে তো ডিসপ্লে যে মেথডটা আছে ওইটা তো আমার অ্যাবস্ট্রাক্ট হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ভয়েড
ডিসপ্লে মানে কোনো প্যারামিটার আমার এখানে থাকতেছে না। প্যারামিটার তো এই জায়গায় ছিল। ওইখানে এই ডিসপ্লে ফাংশনটাকে আমরা আমাদের যে মেইন ক্লাস তার মধ্যে কি ডেসক্রাইব করছিলাম? না স্যার। এইখানে করা হয়েছে, এই কারণে এইখানে আউটপুটটা আসতেছে। ক্লিয়ার? জি স্যার। এই ছোট একটা কোড ব্লকের মধ্যে কি ডিফারেন্স সেটা যদি তোমরা না দেখতে পারো তাহলে একটু তোমরা কনসেন্ট্রেট করতেছো না ঠিকঠাক মতো। 6-7 লাইনের একটা কোড। আরেকটা হতে পারে এই যে দেখো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ভয়েড ডিসপ্লে করছে, দেন হচ্ছে কি একটা কংক্রিট ক্লাস তৈরি করছে যেটা এক্সটেন্ড করতেছে ডেমো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে। বা যদি তোমার কোনো কোন ক্ষেত্রে এক্সটেন্ড করবে হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলো যদি আমাদের বাই ডিফল্ট হয়, আর কোন ক্ষেত্রে ইমপ্লিমেন্টস করবে সেই ক্ষেত্রে, যেই ক্ষেত্রে হচ্ছে কি এটা জাভার কোনো একটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা যদি এক্সটেন্ড করি সেই ক্ষেত্রে ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করা হবে। এই ক্ষেত্রে তোমার কি দেখো যে কংক্রিট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছে, করে সেটা দিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডটাকে কল করছে, দেন এইটা খুব ইজিলি আউটপুট দিবে। বোঝা গেছে? জি স্যার। বোঝা যাচ্ছে? এইটা বোঝা যাচ্ছে? স্যার ইমপ্লিমেন্টস তো দুইটা যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকে তখন তো স্যার এখানে ইমপ্লিমেন্টস ব্যবহার করতে হয় না? বুঝি নাই। মানে স্যার আমার যদি মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমি মানে অ্যাবস্ট্রাক্ট মেথড আমার যদি দুইটা ক্লাসে থাকে তো সেই ক্ষেত্রে স্যার আমার একটা ক্লাস আরেকটা ক্লাসকে তো এই ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করে। আর এক্সটেন্ডটা তো স্যার যদি আমার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকে আর ওর আন্ডারে যদি আমার অনেকগুলো সাব ক্লাস থাকে যেগুলো আমার কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাই সেই ক্ষেত্রে তো ওই ক্লাসগুলোকে এক্সটেন্ড করতেছে এরকম। না, ইমপ্লিমেন্টস এর ব্যাপারটা হচ্ছে কি জাভার বিল্ট ইন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে আমরা ইমপ্লিমেন্টস কিওয়ার্ড ইউজ করি। আর হচ্ছে গিয়ে যদি তুমি করো এক্সটেন্ড এবং ইমপ্লিমেন্টস একসাথে ইউজ করা পসিবল। সেটা হচ্ছে গিয়ে তুমি নিজের একটা সুপার ক্লাস থেকে সাব ক্লাস হিসেবে তারে এক্সটেন্ড করলো, আবার জাভার কিছু বিল্ট ইন ফাংশন নিয়ে আরেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে তুমি ইমপ্লিমেন্ট করে নিয়ে আসতে পারবে। এই জিনিসগুলো তোমরা ভালো প্র্যাকটিস করো না, প্র্যাকটিস করলে এই ধরনের বোকার মতো কোশ্চেন করতে না। প্র্যাকটিস করলে তোমাদের কোশ্চেন গুলো আরো পয়েন্ট স্পেসিফিক টাইপের পয়েন্ট হইতো কোশ্চেন গুলো। তোমরা আসলে কোড রান করে দেখার চেষ্টা করো না যে আসলে কোনটা কিভাবে কাজ করে। কোড রান করা মানে এই না যে আমি কোডটা টাইপ করলাম, টাইপের চেয়েও বড় ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কোডটা বারবার রান করানো, কোডের একটা অংশ মুছে দিয়ে দেখা যে এইটা মুছলে কি ধরনের এরর আসে, এটা কি ধরনের এরর, এটা আবার নেটে সার্চ দিয়ে দেখা, দেন সেই জিনিসটা পরে আবার বোঝার চেষ্টা করা, এইগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এনিওয়ে বেসিক জিনিসটা বোঝা গেছে তো যে তোমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর কংক্রিট ক্লাসের মধ্যে পার্থক্য কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস নরমালি লেখাই হয় হচ্ছে গিয়ে জাস্ট একটা প্রোটোটাইপ ডিক্লেয়ারের জন্য। এটা আমরাও নিজেরাও লিখতে পারি, আর জাভারও বিল্ট ইন প্রচুর অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে। সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করে বা এক্সটেন্ড করে সেইখান থেকে আমরা কিছু কংক্রিট ক্লাস জেনারেট করতে পারি, এবং এই কংক্রিট ক্লাস দিয়ে আমরা সেই ফাংশনটাকে করতে পারি। এবং আরেকটা বড় হচ্ছে যেমন ধরো আমরা যদি কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে নেই কার, এবং তার আন্ডারে আমরা বাস, ট্রাক, মাইক্রোবাস এরকম নেই, দেন আমরা কখনোই চাইলে কারের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। আমার একটা স্পেসিফিক টাইপের কারের অবজেক্ট ক্রিয়েট করতে হবে যেখানে আসলে কারের প্রপার্টি গুলো থাকে। মানে আমরা এর আগে বলছি না ইজে আর হ্যাজ এ রিলেশনশিপ, এটা নিয়ে কথা হয়েছিল, মনে আছে কারো? স্যার একটু আবার বলেন। ইজ এ রিলেশনশিপ এবং হ্যাজ এ রিলেশনশিপ নিয়ে একটা কথা হয়েছিল, মনে আছে কারো? জি স্যার। ওটা কার আর ওইটার একটা দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলেন স্যার। আমি বুঝাইলে তো আসলে কোনো লাভ নাই, তোমরা কতটুকু বুঝছো সেটা হচ্ছে ব্যাপার। আমি তো আরো অনেক কথা বলতেছি, তোমরা আসলে কতটুকু রাখতে পারতেছো। আমি এখন যদি জিজ্ঞাসা করি তোমাদের কতজন আছে এখানে, তোমরা এখন 34 জন আছো, একজন আমাকে একটু বুঝাও তো আবার ইজ এ রিলেশনশিপ আর হ্যাজ এ রিলেশনশিপটা কি? এনিওয়ান?
বলো যে এটা আমি তোমাদেরকে বুঝাই নাই, বলো বলো তোমরাই বলো, ক্লাসে এটা কি বলা হয়েছে নাকি হয় নাই? কোন কে আছে, কে সি আর কে আছে? অ্যানসার দাও। কি কেউ নাই এখানে? জি স্যার, স্যার বলবো স্যার। হ্যাঁ বলো। স্যার এক্সাম্পলের মাধ্যমে বলি স্যার। হ্যাঁ বলো। স্যার যদি কার ক্লাসের একটা সুপার ক্লাস হয়, তাহলে তার সাথে যদি সাব ক্লাস হয় বাস, তাহলে কারের সাথে বাস হচ্ছে যে বাস ইজ আ কার, মানে আর যদি ইসে কার আর বাস, কারের ক্ষেত্রে বলা হয় কার হ্যাজ আ রিলেশনশিপ উইথ বাস। এইরকমই বুঝছি স্যার। ঘোড়ার ডিম লাগছে। স্যার বলো বলো। সেই যে যদি ভেহিকেল যদি কোনো ক্লাস হয় তো স্যার ভেহিকেলের সাথে কার বাস এগুলো স্যার ইজ এ রিলেশনশিপ। আর স্যার যদি কোনো বাসে যদি কোনো ইকুইপমেন্ট হয় স্যার যেমন ইঞ্জিন টায়ার এগুলো স্যার হ্যাজ এ রিলেশনশিপ। হ্যাঁ গুড। হ্যাঁ এটা মোটামুটি কাছাকাছি গেছে। এটা এক্সাম্পল দিয়ে, এটা আমি একটা এক্সাম্পল দিয়েছি, বাট এক্সাম্পল না, তোমাদের বুঝতে হবে ইজে কি। ইজে মানে হচ্ছে গিয়ে দুইটা জিনিস সিমিলার। কার এবং বাস দুটোটা সিমিলার, বাসটা কি একটা স্পেশাল টাইপ অফ কার। এটা মানে জি স্যার। তাদের মধ্যে একটা ইজি রিলেশনশিপ। আর হ্যাজ এ রিলেশনশিপ মানে হচ্ছে গিয়ে কোন একটা প্রপার্টি সেই জিনিসটা ইনহেরিট করে নিয়ে আসতেছে। যেমন জি স্যার। কারের একটা প্রপার্টি যদি হয় যে টায়ারের সাইজ, সেটা বাসেরও একটা প্রপার্টি টায়ারের সাইজ। তো যদি ওই টায়ার সাইজটা আনে শুধু, সেই ক্ষেত্রে সেটা হ্যাজ এ রিলেশনশিপ, কারণ এটা একটা স্পেসিফিক প্রপার্টি ইনহেরিট করতেছে রাদার দেন ফুল জিনিসটার সিমিলারিটির তুলনায়। জি স্যার। হ্যাঁ। তো এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর কংক্রিট ক্লাসের মধ্যে ব্যাপার হচ্ছে গিয়ে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের থেকে মেইনলি আমরা যখন কংক্রিট ক্লাসে আনি তখন অনেক ক্ষেত্রেই আমরা বেশ কিছু প্রপার্টিকে নিয়ে আসি, মেইনলি হ্যাজ এ রিলেশনশিপটা কন্টেইন করে এই ক্ষেত্রে। ধরা যাক জাভার কিছু বিল্ট ইন অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে যেগুলোকে আসলে বিভিন্ন সময় আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়। সেই ক্ষেত্রে আমরা কি করি, ওই বিল্ট ইন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলোকে আমরা থ্রু এ হ্যাজ এ রিলেশনশিপের মাধ্যমে এটাকে আমরা আমাদের যে কংক্রিট সাব ক্লাস আছে সেখানে নিয়ে আসি। তো এইটাই হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর কংক্রিট ক্লাসের মানে মেইন ডিফারেন্স। এবং এই কারণে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে নরমালি আমরা কখনো কোনো অবজেক্ট ক্রিয়েট করি না, আমরা শুধুমাত্র ইটা ক্রিয়েট করি আর কি। তোমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে একটা কংক্রিট ক্লাসে এটাকে এক্সটেন্ড বা ইমপ্লিমেন্ট করি, দেন এক্সটেন্ড বা ইমপ্লিমেন্ট করার পর ওই কংক্রিট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি। কি ক্লিয়ার হয়েছে এবার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? অ্যানসার চাই। জি স্যার। আচ্ছা এরপরে আর কার কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাবস্ট্রাকশনটাকে তো 0 to 100% বলা হচ্ছে, আর ইন্টারফেসকে 100% অ্যাবস্ট্রাকশন বলা হয়। স্যার এই জিনিসটা স্যার একটু মানে 100% ওইখানে বলা হচ্ছে না, কারণটা কি স্যার? আমি যে শব্দের মিনিং বলো, অ্যাবস্ট্রাকশন শব্দের অর্থ কি? জানো কি, বলতে পারবা? অপসারণ।
নট ঠিক অপসারণ, এটা হচ্ছে গিয়ে তোমার, এটাকে যদি আমরা সঠিক ইংলিশে একটা অ্যান্সার করি, সেটা হচ্ছে কি আমরা ডিল করব আইডিয়া নিয়ে রাদার দ্যান ইভেন্টস। মানে হচ্ছে কি আমরা একটা লেভেল সম্পর্কে অ্যাওয়্যার থাকবো, একটা লেভেল সম্পর্কে অ্যাওয়্যার থাকবো না। ফর এক্সাম্পল, আমরা কিছু জিনিস হাইড করবো আর কি, মানে কিছুটা হাইডিং এর মধ্যে থাকবে। হাইডিং এর মধ্যে থাকার মানে হচ্ছে যখন আমরা কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করি, তখন কিন্তু আমরা শুধু জানি যে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি কি ফাংশন আছে এবং ওই ফাংশন গুলোকে কি কি প্যারামিটার দিয়ে কল করলে আমরা রিটার্ন হিসেবে কি পাবো। আর ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ফাংশনটাকে কিভাবে লেখা হয়েছে সেই জিনিসটা আমাদের কাছ থেকে পুরোপুরি হিডেন থাকে। আমরা ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটা ইউজ করি কোন সময়, যখন জাভার বিল্ট ইন অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলো ইউজ করি। সেই ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের খালি নেচার বা ক্যারেক্টারিস্টিক্সটা সম্পর্কে জানি, যে আমরা জাভার এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে যদি ইমপ্লিমেন্ট করি, করে যদি আমরা ওই ক্লাসের এই ফাংশনটাকে কল করি উইথ দিস প্যারামিটার, তাহলে আমরা রিটার্ন টাইপ হিসেবে এই জিনিসটা পাবো। বাট ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ওই ফাংশনটা কিভাবে লেখা হয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমরা জানি না। ওই ফাংশনের ডিটেলস বা কিভাবে লেখা হয়েছে, কিভাবে ইনপুট গুলো দিলে ওই আউটপুট গুলো আসতেছে, সেটা সম্পর্কে আমরা জানি না। এজন্য যখন আমরা ইমপ্লিমেন্ট করি এবং জাভার বিল্ট ইন ক্লাসকে থেকে যখন আমরা ইমপ্লিমেন্টের মাধ্যমে এটাকে ইনহেরিট করি, দেন আসলে আমরা 100% অ্যাবস্ট্রাকশন করি। মানে আমরা 100% শুধু একটা জিনিস জানি, যে আমাদের কোন ইনপুট কোন ফাংশনে বা কোন প্যারামিটার গুলো দিলে আউটপুট গুলো কি আসবে। বাট আমরা আসলে ওই ফাংশনের বডি গুলো সম্পর্কে মোটেই অ্যাওয়ার থাকি না। আর ইন কেস অফ এক্সটেন্ড, যখন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিজেরা ডিক্লেয়ার করে সেটা থেকে এক্সটেন্ড করি, সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু ফাংশন নিজেরা ডিফাইন করি। এর জন্য আমরা আসলে কিছু পার্সেন্টেজ অফ ফাংশনের রাইটিংটা কিভাবে হয়, কিভাবে এটা লজিক গুলা কাজ করে সেটা সম্পর্কে জানি। এর জন্য ওই জিনিসটাকে 100% অ্যাবস্ট্রাকশন না বলে ডিপেন্ড করে পার্সেন্টেজ, কত পার্সেন্ট ফাংশন আমরা লিখে দিলাম তার উপরে। এবার কি ক্লিয়ার জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। মানে স্যার আমি যখন ওই অ্যাবস্ট্রাক্ট যে ক্লাস, ওইটাই যদি আমার মানে একটা অ্যাবস্ট্রাক্ট পুরোটাই যদি আমার অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, তাহলে ওইটা আমার 100% হচ্ছে। এক্স্যাক্টলি। জি স্যার, বুঝতে পারছি। অন্য কোশ্চেন্স, আদার কোশ্চেন্স? অ্যাকচুয়ালি টু স্ট্রিং মেথড জাভাতে কাজ করে। আচ্ছা, এখানে ফার্স্ট প্যারাগ্রাফে কি বলা হয়েছে? ফার্স্ট প্যারাগ্রাফে বলা হয়েছে যে টু স্ট্রিং মেথডটা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি থাকে। অবজেক্ট ক্লাস কন্টেইন করে টু স্ট্রিং মেথড। আমরা ইউজ করতে পারি টু স্ট্রিং মেথড টু গেট স্ট্রিং রিপ্রেজেন্টেশন অফ অ্যান অবজেক্ট। আমরা কোনো একটা অবজেক্টের যদি স্ট্রিং রিপ্রেজেন্টেশন নিতে হয়, সেই ক্ষেত্রে আমরা টু স্ট্রিংটা ইউজ করতে পারি। উই ক্যান ইউজ টু স্ট্রিং মেথডস টু গেট string representation of an object. Whenever we try to print the object reference, then internally toString method is invoked. তখন internally toString method কি invoke করা হয়? If we did not define toString method in your class, then object class toString method is invoked. Otherwise, আচ্ছা,
যদি আমরা টুইস্টিং মেথডটাকে আমাদের ক্লাসে ডিফাইন না করি তাহলে অবজেক্টের যে টুইস্টিং মেথডটা আছে সেই মেথডটাই কল হবে, আর যদি আমরা এটাকে ওভাররাইট করি তাহলে ওভাররাইট করা মেথডটা কল হবে। এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এখন দেখো পাবলিক স্ট্রিং টুইস্টিং আসলে কি রিটার্ন করে। এটা ফার্স্টে গেট ক্লাস ফাংশনটাকে নেয়, দেন গেট নেম ফাংশনটা নেয়, দেন কি করে দেখো তো, আচ্ছা কার মিউটটা আনমিউট করা আছে? কাইন্ডলি তোমরা এটা দেখো, দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা করো, আদারওয়াইজ আমরা নেক্সট কোশ্চেনে যাব। টুইস্টিং নিয়ে কথা বলা এখন আমার কাছে এই চ্যাপ্টারের জন্য খুব যুক্তিযুক্ত কিছু মনে হইতেছে না। আর কোনো কোশ্চেন আছে কারো? নো স্যার। আচ্ছা, তাহলে কি আমরা ধরে নিচ্ছি যে এই চ্যাপ্টার গুলো সব শেষ, দিন আমরা পরের চ্যাপ্টার শুরু করব। পরের চ্যাপ্টারটা আসলে কি? এক্সেপশন হ্যান্ডলিং। আচ্ছা, ভেরি গুড। এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে আমি ফার্স্টে তোমাদেরকে একটা বেসিক কথা বলবো। তোমরা একটু কষ্ট করে একজন তোমাদের বইয়ের যে ফার্স্ট এক্সাম্পলটা আছে প্রোগ্রামের, সেই প্রোগ্রামের ফার্স্ট এক্সাম্পলটা একটু স্ক্রিন শেয়ার দাও, যে কোনো একজন। স্যার এই চ্যাপ্টারের ফার্স্ট প্রোগ্রাম না পুরা মানে বইয়ের ফার্স্ট প্রোগ্রাম? না, এই চ্যাপ্টারের ফার্স্ট প্রোগ্রাম, এক্সেপশন হ্যান্ডলিং এর ফার্স্ট প্রোগ্রাম। আমি জাস্ট তোমাদের বেসিক আইডিয়াটা যাতে ক্লিয়ার করা সম্ভব হয়। জি স্যার, দিয়েছে। আচ্ছা, এক্সেপশন হ্যান্ডলিং বলতে আসলে কি বোঝা যায়? কারো কাছে কি এই জিনিসটা ক্লিয়ার? হোয়াট ইজ অ্যাকচুয়ালি এক্সেপশন হ্যান্ডলিং? আমরা যদি এই জিনিসটাকে একটা মানে জাস্ট টার্মটা ইংলিশটাকে বাংলা করে কি বোঝা যায়, সেই জিনিসটা কিভাবে করে? মানে ব্যতিক্রম কোন ডেটা কিভাবে হ্যান্ডেল করতে হয় প্রোগ্রামে? এক্স্যাক্টলি, ব্যতিক্রম কোনো ডেটা, বা আমরা শুধু ব্যতিক্রম কোনো ডেটা বলবো না, নরমালি আমাদের প্রোগ্রাম যখন আমরা রান করি তখন প্রোগ্রামের একটা বেসিক প্যাটার্ন বা ওয়ার্কফ্লো ফলো করে প্রোগ্রামটা আগায়, রাইট? এবং Yes, sir. কম্পাইলার সেই প্রোগ্রামটা চেক করে, এবং চেক করার পরে কি হয় যে কম্পাইলার যখন দেখে যে প্রোগ্রামটা সিনট্যাক্স এবং মানে সিমেন্টিক্যালি বোথ আর কারেক্ট, তখন সে প্রোগ্রামটা রান করতে পারে। এটা তো আমাদের নরমাল কেস, রাইট? আমরা যখন একটা ভালো প্রোগ্রাম দেখি তখন, যখন আইডিয়াল কেসে এই জিনিসটা হয়। ইজ ইট ক্লিয়ার তো সবার কাছে? তোমরা সবাই কম্পাইল করো, দেন রান করো, দেন ইনপুট দাও, আউটপুট চেক করো। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এক্সেপশন জিনিসটা কখন হয়? এমন আমি কোডের মধ্যে আমার এমন কিছু লজিক বা এমন কোন ধরনের কোড আমি লিখলাম, প্রোগ্রামটা যখন আমাকে নরমালি রান করে তার ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করতে থাকবে, তখন মিডল অফ দি রানিং পয়েন্ট বা রান টাইমে সে এমন একটা কোনো কিছু পাইলো যে জিনিসটা সে আসলে হ্যান্ডেল করতে পারে না। স্ক্রিন শেয়ারটা চলে গেছে, আবার একটু দিতে হবে কাইন্ডলি। এমন কিছু একটা থাকতে পারে যে যেই জিনিসটা সে হ্যান্ডেল করতে পারতেছে না, তখন আমরা আসলে যেই জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা এমন একটা কোড ব্লক লিখবো যে যখন কোনো একটা আননেসেসারি থিং বা আমাদের নরমাল কোডিং ওয়ার্কফ্লোকে হ্যাম্পার করে এমন একটা জিনিস আসলে, সে যেন ওইখান থেকে ব্রেক করে আরেকটা কোড ব্লক এক্সিকিউট করে তার শেষ পর্যন্ত চলে আসতে পারে, যাতে করে রান টাইমে আমাদের প্রোগ্রামটা কোথাও হ্যাং না করে বা আমরা একটা লুপিং এর মধ্যে না পড়ি বা কোনো একটা প্রবলেম না হয়। সিমিলারলি আমরা সেখানে একটা মেসেজ জেনারেট করতে চাই বা বুঝতে চাই যে আসলে আমাদের যখন আমরা অনেক বড় কোড লিখবো, ধরা যাক
15,000 20,000 লাইনের একটা বড় প্রজেক্টের কোড, তখন কিন্তু আসলে আমাদের ওই পয়েন্টে পয়েন্টে আসলে কোন পয়েন্টে এরর হয়েছে এই জিনিসটা ট্র্যাক করা খুব কঠিন হবে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এমন ভাবে এক্সেপশনটা হ্যান্ডেল করার ট্রাই করব যে ওইখানে এমন একটা মেসেজ জেনারেট হবে যেই মেসেজটা দেখলে আমি বুঝতে পারি যে আমার কোন মডিউলে বা কোন জায়গায় বা কি কারণে আসলে এই এররটা হচ্ছে বা এই এক্সেপশনটা থ্রো করতেছে আমার রিটেন প্রোগ্রামটা। তো এই অংশটাকে হ্যান্ডেল করার জন্য আমরা আমাদের কি ইউজ করি, এক্সেপশন হ্যান্ডলিং যে টেকনিক সেটা ইউজ করি, এবং এই এক্সেপশন হ্যান্ডলিং টেকনিকটাই আসলে আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব। ইজ ইট ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নাও আমরা একটা বেসিক প্রোগ্রামের দিকে যাই। 11.2 এ একটা বেসিক एग्जांपल তোমরা একটু দেখো। একটু বড় করো, এই যে তোমার 73.9% আছে, তো এটাকে তুমি 100 বা 120% করার ট্রাই করো। আগে 100% করে দেখো। এই যে তোমার, হ্যাঁ, আচ্ছা, এখানে কি एग्जांपल ডিভাইড বাই 0 উইদাউট এক্সেপশন হ্যান্ডলিং। আচ্ছা, ফার্স্টে কি করা হয়েছে, একটা एग्जांपल দেয়া হয়েছে, এটা কি একটা কমন এক্সেপশনের। তোমরা জানো যে আমরা যদি কোনো একটা সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করি তাহলে আসলে এটার ফলটা কি হয়? ইনফিনিট। হ্যাঁ, হ্যাঁ, বাট দ্যাট ইজ আমরা আসলে বলতে পারি, বাট এই জিনিসটা কিন্তু আসলে একটা এরর। এটা কি ইনফিনিটি বলা হচ্ছে কি মানে অসীম বলে আসলে কোনো কিছু নেই। এই জিনিসটা আসলে বাস্তবে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, বাস্তবতাটা হচ্ছে সেইটা। তো আমরা যে জিনিসটা হচ্ছে, আমরা যখন ফার্স্টে একটা প্রোগ্রাম লিখছি এখানে এখানে এই যে নিউমারেটর ভার্সেস ডিনোমিনেটর, এটা তো তুমি জানোই যে ওই যে ভাজ্য ভাজকের ইংলিশ, এই জিনিসগুলো তোমরা আগে পড়ছিলে না, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, এগুলো কি ছিল তোমাদের? জি স্যার, ছিল। হ্যাঁ, তো দিস ইজ আর অ্যাকচুয়ালি দ্য ইংলিশ টার্ম অফ দিস টাইপ অফ আর কি, এই যে ভাজক ভাজ্য এগুলোর ইংলিশ টার্ম হচ্ছে নিউমিরেটর ডিনোমিনেটর, এই জিনিসগুলো আর কি, ঠিক আছে? তো ডিনোমিনেটরে যদি আমাদের জিরো থাকে দেন আসলে কি হবে, জিনিসটা একটা ইনফাইনিট, বা তোমরা যেটাকে বলছো মানে যেটা আসলে মানে নট এ নরমাল রেজাল্ট, মানে অ্যাবনরমালিটি, দিস ইজ অ্যান এক্সেপশন, এই জিনিসটা আসলে ক্রিয়েট করবে। আমরা একটু পরের পেজে যাই, নেক্সট পেজে প্লিজ। আচ্ছা, তো এইখানে কি করা হয়েছে যে দেখো দুইটা জিনিস নেওয়া হয়েছে, নিউমিনেটরকে 100 হিসেবে নেওয়া হয়েছে আর ডিনোমিনেটরকে কি হিসেবে নেওয়া হয়েছে, 7 হিসেবে নেওয়া হয়েছে। এখন আমরা যদি 100 ভাগ 7 করি দেন 14 আসতেছে। আসলে কি 14 আসে নাকি 14 এর পর আসলে আরো কিছু সংখ্যা থাকে? জি স্যার, এখানে ইন্টিজার হিসেবে নেওয়া হয়েছে, হ্যাঁ, ওই পরেরটা বাদ এক্স্যাক্টলি, গেছে। আমি এই জিনিসটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, কেন শুধু 14 আসছে। কারণ হচ্ছে কি আমরা যে আমাদের ভাগফল যে জিনিসটা আছে রেজাল্ট, সেই রেজাল্টের অংশটাকে আমরা মানে হিসেবে নিচে নেওয়া হয়েছে আর কি, ইন্টিজার হিসেবে নেওয়া হয়েছে। সো এইখানে আসলে আস্থা সংখ্যা আছে, মানে আস্থা সংখ্যা, সরি, দিস ক্যান বি হচ্ছে কি মানে ইন্টিজার নাম্বার আসছে আর কি, উইদাউট এনি টাইপ অফ ফ্র্যাকশন অর এনি টাইপ অফ নাম্বার আফটার গিভিং দ্য পয়েন্ট। তো এখন আমরা যে জিনিসটা দেখব যে এখন যদি আমরা ইন্টিজারকে মানে নিউমিনেটরকে 100 রাখি এবং ডিনোমিনেটরকে 0 রাখি, দেন হচ্ছে কি আমরা যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে এরকম একটা প্রোগ্রাম আসে, এক্সেপশন ইন থ্রেড মেইন জাভা ল্যাং অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইডেড বাই 0। বোঝা গেছে? এইখানে জাভার মধ্যে একটা থ্রেড আসতেছে, এইটা কি হচ্ছে কি, এইটা হচ্ছে কি বিল্ট ইন একটা এক্সেপশন। জাভায় কিন্তু বিল্ট ইন অনেকগুলো এক্সেপশন আছে, যেমন আমরা কিছু আগে বলছি না জাভায় কতগুলো বিল্ট ইন অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে যেগুলোকে আমরা আসলে ইমপ্লিমেন্ট করি। ক্লিয়ার? শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সিমিলারলি এরকম কিছু বিল্ট ইন জাভাতে এক্সেপশনও আছে। আচ্ছা, যেমন কয়েকটা এক্সেপশন, নিচে আসো, এরকম এখানে কয়েকটা এক্সেপশন দেখাইছে। একটা হচ্ছে ডিভিশন বাই 0, একটা হচ্ছে আমরা ডিনোমিনেটরে হ্যালো দিলে বলা হয় হচ্ছে গিয়ে ইনপুট মিসম্যাচ এক্সেপশন, এরকম। নিচে নামো আস্তে আস্তে।
তোমরা এই যে ইনপুট মিসম্যাচ মানে এক্সেপশনটা কি, অ্যারিথমেটিক এক্সেপশনটা কি, এগুলো জাভার বিল্ট ইন এক্সেপশন, এই জিনিসগুলো একটু পড়বা এবং গো থ্রু করবা। তারপর তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। নামতে থাকো, নিচের চ্যাপ্টারে যাও। বোঝা তো যাচ্ছে যে ইনপুট মিসম্যাচ এক্সেপশন কি, ডিভাইড বাই জিরো এক্সেপশন কি সেরকম। দেন আমরা কি করেছি, নিচে নামো, আমরা একটা বিল্ট ইন এক্সেপশন নিজেরা তৈরি করেছি। এক্সেপশন হ্যান্ডেলিং কিভাবে আমরা করেছি, এর আগে আমরা কি করতেছিলাম, জাভার যে বিল্ট ইন এক্সেপশন ছিল সেগুলো দিয়ে হ্যান্ডেল করতেছিলাম। নাও আমরা কি করতেছি, নিজেরা আসলে এক্সেপশন হ্যান্ডেল করার ট্রিক লিখতেছি। তো এইটার নিয়ম হচ্ছে কি, ফার্স্টে তুমি যে কোড ব্লকটা লিখবা সেই কোড ব্লকটার উপরে ডু লিখে একটা ব্র্যাকেট দিয়ে ওইটা ক্লোজ করে দেবা। ডু মানে হচ্ছে গিয়ে আমরা এই ডু ব্লকের মধ্যে আসলে একটা জিনিস করার চেষ্টা করব, মানে কিছু কোড ওয়ার্কফ্লোতে রান করে এক্সিকিউট করার চেষ্টা করব। যেই কোডগুলো আমরা ওয়ার্কফ্লোতে রান করে এক্সিকিউট করার চেষ্টা করব সেইটাকে আমরা রাখবো ট্রাই ব্লকের ভিতরে। এবং সেই ট্রাই ব্লকের কোডগুলো এক্সিকিউট করার সময় যদি আমরা কোনো এক্সেপশন পাই, সেই এক্সেপশন গুলোকে আমরা ক্যাচ ব্লকের ভিতরে রাখবো। এর মানে হচ্ছে আমরা ডু ব্লকের ভিতরে যখন কোনো কোড এক্সিকিউট করতে যাব, তখন যদি সেটা নরমালি এক্সিকিউট হয়ে যায়, তখন আমাদের আসলে আর কোনো ক্যাচ ব্লক লাগবে না, এটা নরমাল প্রোগ্রামের মতো এক্সিকিউট হবে। বাট ট্রাই করার সময় যদি আমরা কোনো একটা এক্সেপশন পাই, তখন সে সেই সাবসিকুয়েন্ট ক্যাচ ব্লকে চলে যাবে এবং ওই এক্সেপশনটার এগেইনস্টে আমরা যেই মেজারটা নেয়ার কথা সেই মেজারটা নিবে। ফর এক্সাম্পল দেখা যাক, আচ্ছা ইন্টিজার রেজাল্ট দেওয়া হয়েছে, নিউমারেটর ডিনোমিনেটর, আচ্ছা সিস্টেম আউট প্রিন্টলাইন এইটা দেওয়া হয়েছে। আচ্ছা এখন দেখো এখানে ক্যাচ ইনপুট মিসম্যাচ এক্সেপশন টাইপের আমরা একটা এক্সেপশন হ্যান্ডলিং এর যে এই যে টাইপ অফ এক্সেপশন, এগুলো কিন্তু একটা ক্লাস, সেই ক্লাসের একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম ইনপুট মিসম্যাচ এক্সেপশন। দেন আমরা যেই জিনিসটা করলাম যে আমরা ওখানে যে প্রিন্ট লাইনটা আছে সেই প্রিন্ট লাইনের মধ্যে কোডটাকে ওভারলোড করে দিলাম। এর ফলে যে জিনিসটা হবে মেথড ওভারলোডিং এর মাধ্যমে। এখন আসলে আমাদের যে এরর মেসেজটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এই নিচের দিকে যাও, এই প্রোগ্রামটার দেখো, এই প্রোগ্রামে এখন এরর মেসেজ কিন্তু ডিফারেন্ট আসছে। সেম একই এক্সেপশন হ্যান্ডলার দিয়ে আমরা করেছি, কিন্তু ওইখানে যে জাভার কতগুলো এই যে স্ল্যাশ দিয়ে আসতেছিল উপরের প্রোগ্রামে, সেই জিনিসগুলো না আসে এখানে যে জিনিসটা আসছে যে 0 is an invalid denominator, please try again। উপরে ওঠো, আমরা আমাদের ক্যাচ ব্লকের মধ্যে কিন্তু এই জিনিসটা লিখে রাখছি। এই যে দেখো, এই যে 0 is an invalid denominator, please try again, এই যে অ্যারিথমেটিক এক্সেপশনের মধ্যে আসছে। এই যে অ্যারিথমেটিক এক্সেপশনটা কখন কাজ করবে, যখন আমরা 0 দিয়ে ভাগ করব। আর ইনপুট মিসম্যাচ এক্সেপশনটা কাজ করবে যখন আমরা সংখ্যার মধ্যে কোনো ধরনের স্ট্রিং বা অন্য কিছু দিব যেটার কোনো ভ্যালু নাই। তো ফার্স্টে যখন আমরা 0 দিয়ে ভাগ করলাম, তখন সেই ট্রাই ব্লকটা এক্সিকিউট করতে যে সে একটা 0 পাইলো, তখন সেই 0 অংশে চলে আসলো এবং এসে 0 is an invalid denominator এই জিনিসটাকে সে প্লিজ ট্রাই অ্যাগেইন এই জিনিসটা প্রিন্ট করলো। রাদার দ্যান এর আগে দেখবা যে অ্যারিথমেটিক এক্সেপশনের যে একটা বাই ডিফল্ট জাভার যে এরর মেসেজটা ছিল সেই এরর মেসেজটা প্রিন্ট করে উপরের প্রোগ্রামের আউটপুটটা দেখলে। তো তোমরা এই প্রোগ্রামের আউটপুট গুলো সব কোডে রান করবা এবং চ্যাপ্টার গুলো একটু ডিটেইল পড়ার চেষ্টা করবা। তারপর তোমাদের যে কোশ্চেন গুলো আসবে সেগুলো নিয়ে আমরা আসলে এক্সেপশন হ্যান্ডলিং চ্যাপ্টারটা ডিসকাস করব। বেসিক জিনিসটা কি ক্লিয়ার এখন আসলে হোয়াট ইজ দিস এবং এটা দিয়ে কি করা হয়? জি স্যার। জি স্যার। ওকে, দেন এখন তোমাদের কাজ হচ্ছে চ্যাপ্টারটা পুরো প্র্যাকটিস করা শুরু করো এবং এইখান থেকে আমি আগের যেই সিস্টেমে তোমরা প্র্যাকটিস করছো এই চ্যাপ্টারও সেই সিমিলার সিস্টেমে প্র্যাকটিস শুরু করবে। নেক্সট উইকে আমাদের যে ক্লাস আসবে সেখানে তোমাদের প্র্যাকটিসের মধ্যে থেকে যে কোশ্চেন গুলো আসবে সেগুলো আমরা আবার ডিসকাস করব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাস শেষ, ঠিক আছে? Yes, sir. Thank you, sir.